শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। কারোর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। বসন্তের ছোঁয়ায় চারদিকে শুধুই ভালোবাসার মরশুম। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন ভ্যালেন্টাইন্স উইক স্পেশাল গল্প, লেখক সুজিত বসাকের লেখা ঘর জামাই। লেখক সুজিত বসাকের জন্ম দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে। ইতিহাসে মাস্টার্স করে তিনি বর্তমানে শিক্ষকতার পেশায় নিযুক্ত। একটি বিখ্যাত কিশোর পত্রিকায় তার প্রথম লেখা প্রকাশিত হয় মাত্র 13 বছর বয়সে। বর্তমানে বিখ্যাত বাণিজ্যিক পত্রিকা সহ লিটল ম্যাগাজিনেও নিয়মিত লিখে চলেছেন। এ পর্যন্ত প্রকাশিত উপন্যাসের সংখ্যা 20। তাঁর সৃষ্ট গোয়েন্দা চরিত্র শতরূপা মুখার্জি ইতিমধ্যেই যথেষ্ট খ্যাতি অর্জন করেছে। লেখকের প্রকাশিত গ্রন্থের সংখ্যা 4। আজকের গল্প সুজিত বসাকের লেখা ঘর জামাই। গল্পের কথক অর্পণ। অন্যান্য ভূমিকায় সুদীপ্ত, গোপা, তমজিৎ, অনির্বাণ, অরিজিৎ, বিহু, উজ্জ্বল, আত্রেয়, অমরজিৎ, অর্ণব ও রাজীব। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে ভ্যালেন্টাইন্স উইক স্পেশাল গল্প সুজিত বসাকের লেখা ঘর জামাই। চা পাওয়া যাবে কি? আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? কখন থেকে বলে যাচ্ছি। বেজায় চোটে চেঁচিয়ে উঠলেন নবীনপুরের রবীনবাবু, মানে রবীন্দ্রনাথ হালদার। জমিদার বংশের সন্তান। জমিদারি চলে গেছে অনেক কাল আগে, কিন্তু জমিদারি মেজাজটা যায়নি এখনো। পান থেকে চুন ঘষলেই বাড়ি মাথায় তোলেন। কোনোদিনই কাজকর্ম কিছু করেননি, মানে করার এলেমও নেই। দু একবার ব্যবসা করার চেষ্টা করেছিলেন, কিন্তু ডাহা ফেল মেরে গুচ্ছের টাকা বরবাদ করে তারপর বুঝেছিলেন ওটা তাঁর দ্বারা হবে না। যৌবনকালে এক আত্মীয় যেচে একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন, কিন্তু বাবু করেননি। কারণ কারো অধীনে দাসত্ব করা তাঁদের বংশে যায় না, ওসব ছোট লোকেরা করে। সে আমলে সরকারি চাকরিতে অত মাইনে ছিল না, অনেক সময় ডেকে ডেকে চাকরি দেওয়া হতো। তো রবীনবাবুর একটা গুণই ছিল, হিসাবপত্রের কাজটা ভালো বুঝতেন। রোদে ঝলসে ওঠা তরবারির মতো রবীনগিন্নি চারুলতা বললেন, আমি মা দুর্গা নই, আমার দুটো হাত। একটু দেরি হবেই, যদি তোমার না পোষায় তাহলে ওই গজুর দোকানে গিয়ে চা খেয়ে এসো, যাও। তাই যাচ্ছি। একদিন বাড়ি ছেড়ে হিমালয়ে চলে যাব, সেদিন বুঝবে কত ধানে কত চাল। এখানে মানুষ থাকে। তাই যাও, আমরা তো আর তোমার মতন মানুষ হতে পারলাম না। যত সব। রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেলেন রবীনবাবু। চারুলতা একবার আড় চোখে দেখে আবার নিজের কাজে মন দিলেন। সকাল থেকে 3 কাপ চা দিয়েছেন, তবুও বাবুর চায়ের খিদে মেটে না। এমন চাখোর মানুষ হয়? পাড়ার মোড়ে গজুর চায়ের দোকান। রবীনবাবু আপন মনে বিড়বিড় করতে করতে একটা বেঞ্চে এসে বসলেন। গজুর দাঁত বের করে হেসে বলল, কি কাকা, কাকির ঝাড় খেয়েছো নাকি? মুখ দেখে তো সেরকমই ঠেকছে গো। তিড়িং করে পায়ের রক্ত মাথায় উঠে গেল। কিছু বলতে গিয়েও কষ্ট করে সামলে নিলেন। জমানা বদলে গেছে, মনে মনে বললেন, সেদিন থাকলে মার খেতি শতচ্ছাড়া। দিব্যি মুখে মুখে তর্ক করার সাহস দেখাস। একটা দীর্ঘশ্বাস লুকিয়ে নিম পাতা গেলা মুখ করে বললেন, সাত সকালে মেজাজ বিগড়াস না গজু, 1 কাপ চা দিয়ে উদ্ধার কর। গজুর বোধহয় আরো একটু মস্করা করার ইচ্ছে ছিল, কিন্তু দুজন খদ্দের চলে আসাতে আপাতত সেদিকে মন দিল। ভারী বেয়াদব হয়েছে ছেলেটা, সুযোগ পেলেই রবীনবাবুকে অপমান করে। প্রতিবারই মনে করেন ওর দোকানে আর ঢুকবেন না, কিন্তু চায়ের নেশার জন্য আসতেই হয়। নিজে যে করে খাবেন সে সামর্থ্য নেই তার। আবার 2-এর জায়গায় 3 কাপ হলেই শুরু হয়ে যায় চারুলতার বকবকানি, মুখ ঝামটা। তাঁর বংশের পূর্বসূরীদের ছিল মদের নেশা। জমিদারি গেছে, ওই নেশাও সাধ্যের বাইরে চলে গেছে। থাকার মধ্যে আছে একটু চায়ের নেশা, কিন্তু সেটাতেও হাজার সমস্যা। মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে করে রবীনবাবুর। এভাবে বাঁচা যায়? নিজের প্রতি নিজের ঘেন্না হয়। মনুষ্য জন্ম নাকি বহু সাধনার ফলে পাওয়া যায়। তাই যদি হয় তবে তিনি খুব কম সাধনায় কোনো দেবদেবীর দয়ায় এই জন্মটা পেয়েছিলেন। এমন মানুষ হওয়ার চেয়ে না হয় ভালো ছিল। জন্মেছেন জমিদার বংশে,
অথচ এমন একটা সময় যখন জমিদারি সুখ স্বাচ্ছন্দ্যের কোনো কিছুই অবশিষ্ট নেই, তার চেয়ে সাধারণ কোনো বংশে জন্ম নিলে অন্তত লোকের ব্যঙ্গ, বিদ্রুপ, টিটকারি ইত্যাদি সহ্য করতে হতো না, যাকে কিনা গজুর মতো হাবাতে ছেলেও টন্টিং করে যায়। দাদার কি মন খারাপ নাকি? মুখটা বেজার দেখাচ্ছে। খেয়াল করেননি রবীনবাবু, কখন যেন সামনে এসে দাঁড়িয়েছে সাহাপাড়ার বিল্লমঙ্গল সাহা। মেটে খাটো, নাদুস সুন্দুস চেহারা, বিড়ির ব্যবসা করেন, সঙ্গে অন্য অনেক রকম ব্যবসাও আছে। ওর ফ্যাক্টরিতে তৈরি মতি বিড়ি নবীনপুর তো বটেই, আশপাশের বেশ কয়েকটি অঞ্চলের রমরমিয়ে চলে। বিল্লমঙ্গলের আরেকটা পরিচয় হলো নবীনপুরের সেরা কিপ্টেদের মধ্যে তিনি অন্যতম সেরা। নবীনপুরের গজুর চা সবচেয়ে সস্তা, তাই তিনি রোজ সকালে মাইলখানেক পথ ঠেঙিয়ে এখানে চা খেতে আসেন। চায়ের কাপে চুমুক দিয়ে মাথা একটু ঠান্ডা হয়েছে রবীনবাবুর। ব্যঙ্গের সুরে বললেন, আমার মতন লোকের মন ভালো থাকলেই বা কি, খারাপ থাকলেই বা কি, তবু তুমি জিজ্ঞাসা করলে, সেজন্য ধন্যবাদ। আমি হলাম গিয়ে পরিবারের বোঝা, সমাজেরও বোঝা। এসব তুমি বুঝবে না ভায়া, তুমি বড় লোক মানুষ। কোথায় আর বড় লোক হতে পারলাম দাদা, আমি একটু জমানোর চেষ্টা করি। বাড়ির সকলে মিলে ওড়ানোর ফন্দি করে, এক একজন এমনভাবে খরচ করে আপনাকে সে কষ্টের কথা বলে বোঝাতে পারবো না। তিল তিল করে জমানো পয়সা বুক ফেটে যায় দাদা, বুক ফেটে যায়। কিচ্ছুটি বলার উপায় নেই, জামানা খুব খারাপ। টাকা তো খরচের জন্যই রোজগার করে মানুষ, যত মায়া বাড়াবে তত কষ্ট পাবে। গজু বিল্লমঙ্গলের চা দিয়ে গেল, মুখে ফিচেল হাসি। রবীনবাবু মুখ বেঁকিয়ে থাকলেও বিল্লমঙ্গলের অবশ্য সেদিকে নজর নেই। চিনি একটু বেশি দিয়েছিস তো? হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢেলেই দিয়েছি। বয়স তো ভালোই হয়েছে, এবার চিনিটা একটু কম করে খাও ভায়া, ওটা সাদা বিষ। চারিদিকে যেভাবে সুগার হচ্ছে। আশা করি আমার হবে না দাদা, সারাদিন এই গজুর মিষ্টি দিয়েই কাজ চলে যায়, আর মিষ্টি মুখে তুলি না। গজু বললে কথা শোনে, অন্য চায়ের দোকানদারগুলোর মতো কিপটে নয়। সেটা অবশ্যই ঠিক, গজু একটু বিটলে হলেও মনটা ভালো। মাঝে মাঝে আমার কিছু বাকি পড়ে যায়, কিন্তু কখনো হুটহাট তাগাদা করে না। ভালো মন্দ সবার মধ্যে থাকে, একটু মানিয়ে গুছিয়ে চলতে হয়। আমি এবার উঠি ভায়া। ওরে গজু, খাতায় লিখে রাখিস। একটা কথা ছিল দাদা, আপনার কি একটু সময় হবে? রবীনবাবু আবার বসলেন, হেসে বললেন, ওই একটা জিনিসের অভাব আমার নেই, বাড়িতে গিয়েও বসে থাকা। বলো, কি বলতে চাও? বিল্লমঙ্গল গজুকে ডেকে বললেন, গজু, আমাদের একটু পরে আর এক কাপ করে চা দিস, সব মিলিয়ে যাওয়ার সময় বিল দিয়ে যাব। আর ওনার আগের চাটাও খাতায় লেখার দরকার নেই, আমি দিয়ে দেবো। গজু ও রবীনবাবু দুজনেই অবাক। বিল্লমঙ্গল সাহার হাত দিয়ে জলও গড়াতে পারে না, আজ তার হলোটা কি? হয়তো সামান্য ব্যাপার, কিন্তু এটা ব্যতিক্রমী লোক ঘটালে অবাক লাগে বই কি। বিল্লমঙ্গল রবীনবাবুকে আলাদা বেঞ্চে নিয়ে গিয়ে বসালেন। গা ঘেঁষে বসে চাপা গলায় বললেন, কথা বলতে একটা প্রস্তাব ছিল দাদা। কি প্রস্তাব? আমি আপনার ছেলে গোপুর সঙ্গে আমার মেয়ে পুলুর বিয়ে দিতে চাই। কিন্তু গোপু তো কিছুই করে না, বেকার, পড়াশোনাও ঠিক মতো করেনি, ওর সঙ্গে তুমি মেয়ের বিয়ে দেবে? শুনেছি তোমার মেয়েটি বেশ সুশ্রী। তা বটে, কিন্তু কেমন করে জানি গোপুকে দেখে ওর পছন্দ হয়েছে। ছোট মেয়ে পুলুকে আমি খুব ভালোবাসি। আপনি জানেন কিনা জানি না, আমার 2 মেয়ে, কোনো ছেলে নেই। বড় মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি, কিন্তু মুশকিল হলো এই জামাই বাবাজি মস্ত বড় ইঞ্জিনিয়ার, সুযোগ পেয়ে চলে গেল বহু দূরের দেশে। এখন শুনছি ওরা আর এদেশে ফিরতে চায় না, তাই ঠিক করেছি ছোটটাকে কাছেই বিয়ে দেব। আমাদের বয়স বাড়ছে, এরপর কে দেখবে? সে ঠিক আছে, কিন্তু তুমি গোপুকে চয়েস করলে কেন? মানে কোন অ্যাঙ্গেল থেকে? ও তোমাদের দেখবে বলে মনে হয়? আমি ব্যবস্থা করে নেব। আসলে আমার ইচ্ছেটা একটু অন্যরকম দাদা, আপনাকে ভেঙেই বলি। তবে আমি গোপুকে ঘরজামাই করে রাখতে চাই। আমার যা কিছু বিষয় সম্পত্তি মেয়েরাই পাবে। আপনাদের উচ্চ বংশ, আমারও খুব ইচ্ছে মেয়েকে উচ্চ বংশের ছেলের সঙ্গে বিয়ে দেব। আমার দৃঢ় বিশ্বাস
আমার বাড়িতে থাকলে ও ঠিক হয়ে যাবে। তোমার ভরসা থাকলেও আমার নেই। আমাদের বংশ উচ্চ ঠিকই, কিন্তু এর দাম এখন কতটুকু? আমরা কর্মবিমুখ, আয়েসি। আমাকেই দেখো, বসে খেয়ে খেয়ে জমি জায়গা বিক্রি করতে করতে তলানিতে ঠেকিয়েছি। পৈতৃক বাড়িটা ছাড়া আর কিছুই নেই, সেটারও ভগ্ন দশা। কেমন করে সংসার চলে আমিই জানি। আমার আপত্তি নেই, জমিদার বংশ এসব তো একটু থাকবেই। মেয়ে আমার খুব জেদি, নিজের পছন্দ থেকে নড়বে না। আমি গপুকে পথে আনার চেষ্টা করব। অত সহজ নয় হে বিল্লমঙ্গল। রক্ত জিনিসটা মারাত্মক। যে যে গ্রুপ নিয়ে জন্মায় তার বৈশিষ্ট্য দেখিয়েই ছাড়ে। গপু পড়াশুনো আগেই ছেড়েছে, 24 বছর হয়ে গেছে, তবু কাজকর্মের কোনো চেষ্টা নেই, চিন্তা নেই। দিনরাত বন্ধু বান্ধবকে নিয়ে কি করে আরামায়েশ করে কাটানো যায় সে চিন্তাতেই মশগুল। সে আমি বুঝে নেব, আপনি কথাটা বাড়িতে পারুন। আপনি বাড়ির গার্জেন, আপনি জোর দিলেই। আমার মতামতে কিছু এসে যায় না। আমি নামেই গার্জেন, ওরা কেউ আমার কথা শোনে না। শুধু টাকার দরকার পড়লে আমার কথা মনে পড়ে। তবু তুমি যখন এত করে বলছো, একবার তুলবো কথাটা। সবাই রাজি হলে আমার কিছু বলার নেই। হ্যাঁ গো, ঘর জামাই থাকবে আমার গপু। কথাটা অর্ধেক শুনেই তেলে বেগুনে জ্বলে উঠলেন চারুলতা। তুমি সেই প্রস্তাব বাড়ি বয়ে নিয়ে এলে? সঙ্গে সঙ্গে ওকে না করে দিয়ে আসতে পারলে না? সবসময় মুখের উপর না করা যায় না। ও একটা প্রস্তাব দিয়েছে, জোর তো কিছু করেনি। প্রস্তাব হলো ভেবে দেখার জিনিস, হ্যাঁ বা না পরে বলতে হয়। সবার অমত থাকলে না করে দিলেই শেষ। হাউ হাউ করে উঠলেই যেন বিরাট কিছু একটা। চারুলতা আগে চুপচাপ সহ্য করতেন এসব কথা, এখন ছেড়ে কথা কন না। ঝাঁঝ বজায় রেখেই বললেন, এই শোনো, কথায় কথায় মেয়ে মানুষ, মেয়ে মানুষের বুদ্ধি এসব একদম বলবে নাই বলে দিলাম। মেয়ে মানুষ কি মানুষ নয়? হ্যাঁ, তাদের কোনো বুদ্ধি নেই? মেয়েরা এখন আর এসব কথা ধার ধারে না, বুঝেছো? মেয়েরা এখন প্রধানমন্ত্রী হচ্ছে, রাষ্ট্রপতি হচ্ছে, বড় বড় দেশ চালাচ্ছে, আরো কত কিছু করছে। মেয়েদের একটু সম্মান দিতে শেখো, বুঝেছো? সম্মান দিতে শেখো। মেয়ে বউদের অবজ্ঞা করেছো বলেই না তোমাদের বংশের কোনো উন্নতি হয়নি, বুঝেছো? আমাদের বুদ্ধি নিলে আজ এই হাল হতো না। চারুলতার বিস্ফোরক মুড দেখে চুপসে গেলেন রবিনবাবু। বড় ছেলে খোকন বলল, মা তো ঠিকই বলেছে বাবা, গপু থাকবে ঘর জামাই। আমাদের এই বংশের কোনো প্রেস্টিজ নেই নাকি? তোমার রক্তে না জল ঢুকে গেছে বাবা। তোদের মাথায় কি আছে বলতো? আমি কি ফাইনাল কিছু বলেছি? বিল্লমঙ্গল টাকাওয়ালা লোক, ও একটা প্রস্তাব নিয়ে এসেছে, ওকে মুখের উপর না বলাটা কি ঠিক হতো? এসব লোককে হাতে রাখতে হয়। প্রস্তাব রাখা বা না রাখা সেটা তো আলোচনা সাপেক্ষ ব্যাপার। তখন থেকে ক্যাঁচর ম্যাচর করেই চলেছিস। ঘর জামাই থাকার কথাটা কি আমি মানবো? এখনো তো বেঁচে আছি নাকি? ও বেচারা নাছোড় বন্দা, তাই ওকে একটু রয়ে শোয়ে না করে দিলেই হবে। তার জন্য তখন থেকে আমার পিছনে লেগে আছিস। বিয়েটাকে আমি করতে যাচ্ছি নাকি? গার্জেন হিসেবে এইটুকু বলার অধিকার আমার নেই? বাকি সবাই কিছু বলার আগেই গপু হঠাৎ বলে উঠল, আমি রাজি আছি। কোনায় বসেছিল এতক্ষণ, এবার সামনে এসে দাঁড়ালো, হেসে বলল, এই তো অতি উত্তম প্রস্তাব। এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না বাবা। বিল্লমঙ্গল লোকটা মালদার পার্টি আছে, হেব্বি কেপ্পন, পিঁপড়ের মতো বয়ে বয়ে মাল জমিয়েছে। ওর তো আমার মতোই জামাই দরকার। ওই রাজ্যটক না রাজঘটক কি যেন বলে, ওটাই হবে। তোমরা ওইসব ওই প্রেস্টিজ ধুয়ে জল খাও, আমি চললুম বিয়ে করতে। শোনো, তোমরা না পারো, আমি কথা বলে নেবো, ঠিক আছে? কেমন স্বার্থপর ছেলে রে তুই। বাবা মা দাদা দিদি ছেড়ে শুধু টাকার লোভে ঘর জামাই হয়ে থাকবি? হ্যাঁ রে গপু, গপুরে, আরে এই দিন দেখার জন্য তোকে পেটে ধরেছিলাম বাবা। ও গপু। গপু ওদের কথার কোনো তোয়াক্কা না করে বলল, শোনো শোনো, সেন্টিমেন্টের এখন কোনো দাম নেই। এখন স্বার্থই শেষ কথা মা, ঠিক আছে? তোমরা আমার জন্য কোন রাজত্ব তৈরি করে রেখেছো যেখানে পড়ে থাকবো আমি? খাইয়ে পড়িয়ে মানুষ করলাম, আর কি করব? ওতে কি হয় শুনি, ওতে কি হয়? তুমি তো নিজে বাপ ঠাকুরদাদের বিষয় সম্পত্তি ভেঙে ভেঙে চালিয়ে গেলে। আমাদের হাতে তো ঠন ঠন। বাড়ি ছাড়া তো কিছুই আর আস্ত রাখুনি। বাড়িতে এত লোক, ভাগে একটা ঘর মিলবে কিনা সেটা সন্দেহ। আশ্চর্য তো, আমি সব করে দেব, তোরা কিছুই করবি না? শক্ত সমর্থ শরীরটা তো আছে নাকি? পোষাবে না। তুমি ভালো করেই জানো এই বংশের ছেলেরা গতর খাটিয়ে কিছুই করতে পারবে না। তুমি পারোনি, বর্দা মেজদা কেউ পারেনি। আমার কাছে আশা করো কি করে? গপুর বচন শুনে স্তম্ভিত হয়ে বসে রইলেন রবিনবাবু। গবু বকে গেছে খবর ছিল, কিন্তু এতটা অধঃপতন হয়েছে আমার ভাবতেই কষ্ট হচ্ছে। এর দায় অবশ্য আমারও।
আমার সমস্ত পূর্বসূরিদেরও। ক্ষমতার দম্ভে তেনারা গরিব প্রজাদের ঠকিয়েছেন, তাদের থেকে সম্পত্তি বানিয়েছেন, কিন্তু সেই সমস্ত নিপীড়িত প্রজাদের অভিশাপ যাবে কোথায়? তারই মূল্য চোকাতে হচ্ছে আজ। ভুল বুঝতে পারেন, কিন্তু শোধরানোর বয়স আর নেই। ছেলেদের বোঝানোর চেষ্টা করেন, কিন্তু বোঝে কোথায়? যখন বুঝবে তখন হয়তো তার মতোই বয়স পার হয়ে যাবে। অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার হৃদয়ের গভীর থেকে। চারুলতা বললেন, এ কেমন কথা গপু? বাবা মায়ের প্রতি তোর কোনো কর্তব্য নেই বাবা? আমরা এখনো বেঁচে আছি, তুই একবার ভালো করে ভেবে দেখ। না না, আমার ভাবাভাবি সব কমপ্লিট। আপনি বাঁচলে বাপের নাম। একবার যখন এই প্রস্তাব এসেছে, আমি বিল্লমঙ্গল সাহার মেয়েকেই বিয়ে করব। তোমরা কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? এখন অত লাফাস নে। কথায় বলে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। প্রস্তাব এলেই ঝাঁপিয়ে পড়ে সেটা করে নিতে হবে। কার কি উদ্দেশ্য বলা যায়? দেখো, আমাকে আর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আর আমি কেমন এড়ে মাথার ছেলে সেটা ভালো করে জানো। তুমি কালকেই ওদের সঙ্গে কথা বলবে বাবা, একদম কথা পাকা করে ফেলবে, নো হিচকিচ। হয়ে গেল, জন্ম দিয়েছিলাম বটে। যেমন বাপ তার তেমন ছেলে। রবীনবাবু আর কোনো কথা না বলে উঠে পড়লেন। মনে মনে ঠিক করলেন, হতচ্ছাড়ার ঘর জামাই হওয়ার জন্য যখন এত তাড়া, তখন ওকে ঘর জামাই করে বিদায় করবেন। এমন ছেলে থাকা আর না থাকা সমান। শয়তানটা যে এভাবে টোপ গিলে ফেলবে তা কে জানতো? অবশ্য টোপের মধ্যে যে বড়শি লুকোনো আছে, মাছ কি আর জেনে বুঝে খায়? এই গাধার অজ্ঞতা মাছের চেয়ে কোনো অংশে কম নয়। গোপু অর্থাৎ রঞ্জন চৌধুরীর সঙ্গে বিল্লমঙ্গল সাহার মেয়ে ফুলুরানী সাহার বিয়ে হয়ে গেল। বিল্লমঙ্গল নিজস্ব বাজেট অনুসারে যথাসম্ভব আয়োজন করলেন। গোপু চলে গেল শ্বশুর বাড়ি। ফুলুরানী দেখতে শুনতে মন্দ না হলেও স্বভাবে একটু বদমেজাজি। সব তো আর ঠিকঠাক পাওয়া যায় না। ফুলশয্যার রাতেই প্রথম নিদর্শন দেখতে পেল গোপু। রাত 1টার সময় হঠাৎ বায়না ধরল, আমার খিদে পেয়েছে, ফ্রিজ থেকে মিষ্টির প্যাকেট এনে দাও এক্ষুনি। গোপুর শরীরে বহমান জমিদারি রক্ত খলবল করে উঠল। বিয়ের প্রথম রাতেই বউ তাকে দিয়ে মিষ্টি আনাবে? বেঁকে বসল গোপু। পরিষ্কার বলে দিল, অসম্ভব। হয় নিজে এনে খাও, নয়তো চুপচাপ শুয়ে থাকো। মেজাজটা আসলে আগে থেকেই বিগড়েছিল গোপুর। ফুলশয্যার রাত, কিন্তু ফুলুরানী এমনভাবে সরিয়ে দিয়েছিল যেন বউ নয়, কুস্তির পার্টনার। রাগ হলেও তখন কিছু বলতে পারেনি গোপু। ভেবেছিল হয়তো মুড নেই, পরে ঠিক হয়ে যাবে। কিন্তু এখন পরিষ্কার বুঝতে পারছে এ মেয়ে বহুত শিয়ানা। প্রথম রাতেই নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছে, কিন্তু গোপু সেটা কিছুতেই হতে দেবেন না। গোপু ঘুমের ভান করে পড়ে রইল। আচমকা বলা নেই কওয়া নেই, ফুলুরানী এক রাম ধাক্কা লাগিয়ে দিল। রেশনের চাল খাওয়া মেয়ের এত জোর কল্পনাও করতে পারেনি গোপু। ব্যথার চোটেই মনে পড়ে গেল, সন্ধ্যা রাতে কে যেন বলেছিল ফুলুরানী নিয়মিত ফুটবল খেলে। তখন ঝোঁকের মাথায় এসব কোনো খবরই সংগ্রহ করা হয়নি। এক ধাক্কাতে গোপুর আত্মবিশ্বাস টাল খেয়ে গেল। ওর এতদিনের ধারণা ছিল বাজে ছেলেদের মধ্যেও একজন কেউকেটা, ওর সামনে দাঁড়াবে সাধ্বিকার, তাও আবার মেয়ে মানুষ। অগত্যা মরিয়াভাবে বলল, এই তোমার সাহস তো কম নয়, স্বামীর গায়ে হাত তোলো। ফুলুরানী কিন্তু রাগ দেখালো না, শান্ত গলায় বলল, তুমি যাবে কিনা বলো। যাব না, কি করবে? আমি যেন ওকে ভয় পাই। সামান্য কেঁপে উঠল যেন ফুলুরানী। এটা কিসের ইঙ্গিত ভেবে পেল না গোপু, তবে ভয় পেল। কিন্তু ভেবে দেখল এই মুহূর্তে কিছুতেই ভয় পাওয়া চলবে না, ইজ্জত কা সওয়াল। নিজের বংশ গৌরব স্মরণ করে অটুট থাকার চেষ্টা করলো প্রাণপণে। আশ্চর্যের বিষয়, ফুলুরানী আর উচ্চবাচ্য না করে নিজেই উঠে চলে গেল। গোপু শুয়ে শুয়ে শুনতে পেল যাবার সময় ফুলুরানী সজোরে দরজা বন্ধ করে দিয়ে গেল। সারা রাত আর ফিরে এলো না। ফুলশয্যার রাত অনাদরে অবহেলায় কেটে গেল। পরের দিন বিল্লমঙ্গল গোপুকে ডেকে বললেন, কাজটা তুমি ঠিক করনি বাবাজি। মেয়েটা একটু খেতে চেয়েছিল, তুমি এই সামান্য কাজটুকুই পারলে না। শুনুন, আমি কারোর অর্ডার মানতে পারি না। এখন থেকে মানতে হবে। ফুলুর কথা তোমাকে রাখতে হবে। ওকে ভালো রাখার দায়িত্ব তোমার। সেই শর্তেই তুমি কিন্তু রাজি হয়েছ।
এখন পারবো না বললে তো হবে না বাবা। আমি তো আর তোমাকে জোর করে আনিনি। যাই হোক, প্রথম দিন যা হয়েছে হয়েছে, এরপর থেকে খেয়াল রাখবে। হ্যাঁ, রাখতে হবে। গোপু ভেবাচাকা খেয়ে গেল কথা শুনে। বিল্লমঙ্গল সাহায্যে শুধু কিপ্টে নয়, মহা ফেড়েবাজ, সেটা বোঝা উচিত ছিল তার। একদিন যেতে না যেতে একেবারে অন্য রূপ। ওর সঙ্গে কেনা গোলামের মতো আচরণ শুরু করে দিয়েছে। কয়েকদিন পর শ্বশুরমশাইয়ের দেওয়া নতুন মোটর বাইক নিয়ে গোপু দেখা করতে গেল পুরনো বন্ধুদের সঙ্গে। বাইক দিলেও সেটা ব্যবহারের ক্ষেত্রে অনেক রকম রেস্ট্রিকশন করে রেখেছে বিল্লমঙ্গল। কোথায় যাবে, কি বৃত্তান্ত, তার অনেক কৈফিয়ত দিয়ে তারপর সেই হিসেবে তেল অ্যালটমেন্ট হয়। রাগ হলেও কিছু বলার উপায় নেই, কারণ এই বাড়িতে শ্বশুরমশাইয়ের জীবন দর্শন সবাইকেই ফলো করতে হবে, এটাই নিয়ম। এসব নাকি শর্তের মধ্যেই ছিল। বন্ধুদের সঙ্গে দেখা করার ক্ষেত্রেও বিধিনিষেধ আছে, তাই কাউকে না জানিয়ে গোপনে যাচ্ছে গোপন থেকে। গোপু মাঝে মাঝে ভেবেই পাচ্ছে না মালটা সুযোগ বুঝে কখন যে কোন শর্ত চাপিয়ে দিচ্ছে। যত দিন যাচ্ছে এক একটা শর্ত বেড়েই চলেছে। এর একটা হেস্তনেস্ত হওয়ার দরকার। সেই উদ্দেশ্য নিয়েই বন্ধুদের সঙ্গে গোপন বৈঠক করতে যাচ্ছে গোপু। বুঝতে পারছে প্রথমেই সংকট কাটিয়ে উঠতে না পারলে এবং একবার ঘাড়ের ওপর জাঁকিয়ে বসলে পরে মহা বিপদ আছে। বাপ বেটি দুটোই এত ঘোড়েল মাল, কি জানতো? শহরের পূর্ব প্রান্তে বকুলতলির মাঠের পাশে একটা পুরনো মন্দির আছে। কত বছরের পুরনো সেটা কেউ জানে না। ভেঙে চুড়ে একসা, দেওয়াল জুড়ে বুনো গাছের দখলদারি। ভিতরে ঢোকার মুখ ধসে বন্ধ হয়ে গেছে। ভিতরে আদৌ কোনো বিগ্রহ ছিল কিনা কেউ জানে না, ফলে কেউ পুজো দিতেও আসে না। চারপাশে ঘন জঙ্গল। এই চত্বরেই গোপুদের ঠেক। কয়েকটি বড় বড় পাথরের পেল্লাই চায়। কবে কারা কিভাবে এনেছিল কে জানে। সেই পাথরগুলোই গোপুদের বসার সিট। আগেই খবর দেওয়া ছিল। গোপু পৌঁছে দেখলো সবাই হাজির। নিত্য, কল্যাণ, মন্টু আর কালু, এই চারজন হচ্ছে গোপুর সবচেয়ে কাছের বন্ধু। চারজনেরই কিচ্ছু হয়নি। কেউ বাপের হোটেলে, কেউ পরের দোকানে কাজ করে, কেউ খুচরো মস্তানি করে জীবন কাটাচ্ছে। কালু একগাল হেসে বলল, আরে বাস, তোর বাইকটা কিন্তু খাসা হয়েছে বস। এ ভাই, একদিন চালাতে দিবি? মন্টু বলল, এই আসতে না আসতেই শুরু হয়ে গেল জন্ম হাভাতের প্যানপ্যানানি। আরে ও বিয়ে করে জিনিসটা পেয়েছে, কটা দিন ঠিকমতো চালাতে তো দে রে বাবা। কল্যাণ হেসে বলল, তুইও গোপুর মতো শ্বশুর জোগাড় করে নে না, তাহলেই তো লোকের কথা শুনতে হয় না। নিত্য ফোড়ন কাটল। ধুর, একে কে বিয়ে করবে? গোপু আমাদের হিরো, বুঝলি? এই তোরা কি শুরু করলি বলতো? আমি মরছি নিজের জ্বালায় আর ওর দিকে। কেন রে, তোর আবার কি হলো? আমি বোধহয় ফেঁসেই গেছি রে। বিল্লমঙ্গল লোকটা এত ডেঞ্জারাস ভাবতে পারিনি। আরে বাঘে পেয়ে পুরো ল্যাজে খেলাতে শুরু করেছে। মেয়েটাও এক কাঠিও পড়ে এই যে তোদের সঙ্গে দেখা করতে এসেছি সেটাও লুকিয়ে ভাবতে পারিস? এই একটা বুদ্ধি দে না তোরা প্লিজ। সত্যি কথা বলতে গোপুর একটা জবরদস্ত কিল্লে হয়েছে ভেবে চারজনেই কম বেশি মনে মনে ঈর্ষান্বিত ছিল। সেজন্যই বোধহয় ওর করুণ অবস্থার কথা শুনে মনে মনে কিছুটা হলেও খুশি হলো এবং একটু বেশি আবেগ দিয়েই সমব্যথে হওয়ার চেষ্টা করল। কালু আবেগ চাপতে না পেরে ওর ভাষায় বলল, এটা কোনো ব্যাপার হলো? তুই শুধু বল, একদিন রাত্রির অন্ধকারে গিয়ে না আচ্ছা করে সব কটাকে পিটিয়ে দিয়ে আসি। দেখবি পরের দিন থেকে সব ঠান্ডা, সবাই তোকে স্যালুট করছে। এই তুই চুপ কর, যত সব উদ্ভট বুদ্ধি। দেশে যেন থানা পুলিশ আইন কানুন কিছুই নেই, হ্যাঁ বললেই হলো। আর বিল্লমঙ্গল সাহা কি গোপুকে ছেড়ে দেবে ভাবছিস? এসব তোরা জানিস না, আমি জানি। যত সহজ ভাবছ তত সহজ নয় চাঁদু। সহজ উপায় একটা আছে, ডিভোর্স নিয়ে নে, এক নিমেষে সব ঝামেলা চুকে যাবে। আরে ডিভোর্সের হিসেবপত্র তুই কিছু বুঝিস? হ্যাঁ, এসছে বড়। হুট করে তো একটা কথা বলে দিলি। দুই পক্ষে সম্মতি লাগবে। বিল্লমঙ্গল সাহা সেটা দেবে বলে তোর মনে হয়? তবুও এটাই একমাত্র পথ। শোন, আগেই উত্তেজিত হোস না, ওটা সব শেষের পথ। সবে বিয়ে হয়েছে,
আমার মনে হয় এখনই ওসব নিয়ে ভাবার দরকার নেই, বুঝলে? কটা দিন একটু অ্যাডজাস্ট করে চলার চেষ্টা কর, তারপর না হয় দেখা যাবে। হ্যাঁ, কিন্তু তোরা তো জানিস আমার মেজাজ, এই কোন দিন যে কি করে ফেলবো নিজেই জানি না। 1 সপ্তাহ পর বিল্লমঙ্গলের ঘরে ডাক পড়েছে গোপুর। কিসের জন্য ডাক ভেবে পেল না গোপু। মাঝে কটা দিন কোনো রকম তর্ক ঝামেলা যায়নি। আজ তো ঠিক করেই নিল, যদি কোনো রকম নতুন শর্ত চাপানোর চেষ্টা করে তবে দক্ষযজ্ঞ বাঁধিয়ে ছাড়বে। অনেক হয়েছে, আর কোনো রেয়াত নয়। তার জন্য যদি জেলে যেতে হয় যাবে। যে আশা নিয়ে বিয়ে করেছিল, বাস্তবটা তার সম্পূর্ণ বিপরীত দিকে গড়াচ্ছে। এখনো পর্যন্ত ভালো মন্দ খেতে পড়তে দিচ্ছে বটে, কিন্তু অতিরিক্ত পয়সা পাতি চাইলেই 1000 কৈফিয়ত তলব। এভাবে বাঁচা যায়? ঘরে ঢুকে দেখল শ্বশুর মশাইয়ের মুখ বেজায় থমথমে, ফুলুরানির মুখও তথৈবচ। শাশুড়ি মা চুপচাপ এক কোণে দাঁড়িয়ে। উনি কখনোই বেশি কথা বলেন না, সেই জন্যই বোধহয় এদের চেয়ে ওকে একটু বেশি আপন আপন মনে হয় গোপুর। গোপুকে সামনের চেয়ারে বসার ইঙ্গিত করে বিল্লমঙ্গল ডান দিকের কাঠের আলমারির মাথা থেকে একটা হলদে খাম নিয়ে এসে গোপুর সামনে রেখে বললেন, এসব কি? গোপু ভীষণ অবাক হয়ে একবার ওদের দিকে তাকিয়ে খামটা কাছে টেনে নিল। অদম্য কৌতূহল নিয়ে খুলে দেখতেই চমকে উঠল, এটা কি করে সম্ভব? ভেবেছিলে তুমি যা খুশি তাই করবে, আমি কিছুই টের পাবো না? গোপু উপায়ান্তর না দেখে ফুঁসে উঠল। মানে বন্ধুদের সঙ্গে দেখা করা সেটা কি অপরাধ? আরে অপরাধ তো আপনি করেছেন মশাই, লোক ফিট করে নজরদারি করেছেন, আর ছবি তুলে এখন ভয় দেখাচ্ছেন। ইয়ারকে পেয়েছেন নাকি? ঘর জামাই হয়েছে বলে এমন করতে পারেন না আপনি, ঠিক আছে? আলবাত পারি। প্রথমেই আমি বলেছিলাম, বিয়ে করার পর ওই হতচ্ছাড়া বন্ধুদের সঙ্গে তোমার সম্পর্ক শেষ। তুমি নিজের মুখে স্বীকার করেছিলে, মনে পড়ে? হ্যাঁ পরে, কিন্তু ভুল করেছিলাম সেটা। এখন আমি ডিভোর্স চাই, ডিভোর্স। বন্ধুদের সঙ্গে সে পরামর্শ করেছো সেটাও আমি জানি। বিয়েটা কি ফাজলামো? সকালে করে বিকেলে ছেড়ে দিলাম, হয়ে গেল। ফুলুর ভবিষ্যৎ কি হবে? এতগুলো টাকা খরচ হলো, তার কি হবে? আমি কি জানি? একেবারে বেশি তেড়িবেড়ি করলে না পালিয়ে চলে যাব, আর আরো বেশি উল্টোপাল্টা করলে একেবারে সুইসাইড করব। জানতাম তোমার মতো কুলাঙ্গার শেষে এই কথাটাই বলবে, তবে আমিও বিল্লমঙ্গল সাহা, হিসেব সব বুঝে নিতে জানি। তুমি সুইসাইড করলে অসুবিধে নেই, ফুলুকে আবার বিয়ে দিতে পারবো, কিন্তু পালিয়ে রক্ষা পাবে না। পুলিশ লেলিয়ে দেবো, ব্ল্যাকমেল, ষড়যন্ত্র, যত রকমের কেস হয় সব দিয়ে চালানের ব্যবস্থা করে দেবো। তোমার বন্ধুদের সঙ্গে দিয়ে দেবো, বাকি জীবনটা জেলে বসে বন্ধু বান্ধব নিয়ে বেশ উপভোগ করে কাটাতে পারবে, তুমি যখন সেটাই চাও। বিল্লমঙ্গলের রুদ্রমূর্তি দেখে ঘাবড়ে গেল গোপু। পেটে বিদ্যা তো কিছু নেই, অচিরেই বুদ্ধিরও টান পড়ল। সত্যি সত্যি উনি যদি এসব করেন? টুকটাক মশামাছি মেরে নিজেকে বাঘ ভাবতে শুরু করেছিল, এখন বাঘের সামনে পড়ে নিজেকে মশামাছি মনে হচ্ছে। হারিয়ে যাচ্ছে সে আত্মবিশ্বাস। অসহায় চোখে ফুলুরানির দিকে তাকাতে তার বোধহয় একটু দয়া হলো। ইশারায় ফুলু বলল, কেটে পড়ো তাড়াতাড়ি। অগত্যা তড়িঘড়ি কেটেই পড়ল গোপু। রাতে ফুলুরানি বোঝালো, শোনো, বাবা তোমাকে আরেকটা শেষ চান্স দিতে চান। লোকটা খুব একরোখার জেদি। এই কয়দিনে তুমিও নিশ্চয়ই বুঝে গেছো। তুমি ডিভোর্সের কথা বলেছিলে তখন, আমি চাইলেও বাবা আমাকে দিতে দেবে না। আর তাছাড়া আমি বা বলবো কোন মুখে? আমার জেদেই তো বিয়েটা হয়েছে। আমি বলি কি, কটা দিন অপেক্ষা করো, 1 বছর বাবার তেলের মিলটা সামলাও। তোমার পারফরমেন্স যদি ভালো হয় তাহলে ঠিক ডিভোর্স পেয়ে যাবে। একমাত্র টাকার কাছেই বাবা কাবু। অগত্যা আর কোনো উপায় না দেখে তেলের মিলেই কাজে লেগে পড়ল গোপু। মনে মনে ঠিক করে নিল, তারও যে জেদ কম নয় সেটা বুঝিয়ে দেবে এই 1 বছরে। দেখতে দেখতে 1টা বছর পার হয়ে গেল। এই 1 বছরে গোপু অক্লান্ত পরিশ্রম করে মিলটাকে অনেকটা ভালো জায়গায় দাঁড় করিয়ে দিল। মোটা অঙ্কের মুনাফা তুলে দিল বিল্লমঙ্গলের হাতে। এবার ব্যাটা বাঘকে খাঁচাবন্দি করার আনন্দ নিয়ে গোপু গেল বাপের বাড়িতে দেখা করতে, যেটা তার আসল ঠিকানা। বাড়িতে ঢুকতে যাবে তখনই কানে এলো ভিতরে উচ্চস্বরে হাসাহাসি চলছে। তার মধ্যে 2টি গলা, বিল্লমঙ্গল সাহা
ও ফুলু রানীর। ওরা এখানে কি করছে? কৌতূহল নিয়ে এগিয়ে গেল, কিন্তু ভিতরে ঢুকলো না। জানালার সাইডে দাঁড়িয়ে শুনতে লাগলো ওদের কথোপকথন। রবিনবাবু হাসতে হাসতে বললেন, আজ আমার খুশির দিন। আমার অকর্মার ঢেকে ছেলেটাকে তোমরা করিতকর্মা বানিয়ে দিয়েছ। বিল্লমঙ্গল যেদিন মেয়ের জন্য সম্বন্ধ নিয়ে এসেছিল, প্রথমে রাজি হয়নি, কারণ একটা মেয়ের জীবন নষ্ট করতে চাইনি। কিন্তু বিল্লমঙ্গল এমন কনফিডেন্স নিয়ে বলল, আপনি রাজি হয়ে যান, আপনার ছেলেকে মানুষ করার দায়িত্ব আমার। আমি দুর্বল হয়ে পড়েছিলাম, ভেবেছিলাম গোপু হয়তো রাজি হবে না, কিন্তু বিল্লমঙ্গলের কথা আশ্চর্যজনকভাবে মিলে যাওয়ায় আমার কনফিডেন্সও বেড়ে গেল। বিল্লমঙ্গল খুব জোর দিয়ে একটা কথা বলেছিল, দেখবেন বাড়ির কেউ রাজি না হলেও গোপু ঠিক রাজি হবে। তোমরা বাপ বেটি 1 বছর ধরে যে একটা সুন্দর অভিনয় করেছো, তার তুলনা হয় না। আজ মনে হচ্ছে জীবনটা অভিনয় ছাড়া আর কিছুই না। কেউ বুঝে করে, কেউ না বুঝে। বংশমর্যাদার ঠুনকো গর্বে আমরা অকেজো হয়ে তলিয়ে যাচ্ছিলাম, তোমরা বাঁচিয়ে দিলে। একজন পারলে বাকিরাও ঠিক পারবে। এবার আমি মরেও শান্তি পাবো। গোপু আর বাড়ির ভিতরে ঢুকলো না, কারোর সঙ্গে দেখা না করেই ফিরে এলো শ্বশুর বাড়িতে। রাতে গোপু ফুলু রানীকে গম্ভীর মুখে বলল, শোনো, আমি আমার শর্ত পালন করেছি, এবার আমার ডিভোর্স চাই। তুমি তোমার বাবাকে বোঝাবে। অনেক কষ্ট করে কিন্তু আমি এই নরক যন্ত্রণা ভোগ করলাম, এবার আমাকে মুক্তি দাও প্লিজ। ফুলু রানীও গম্ভীর মুখে জবাব দিল, ঠিক আছে, আমি কালকেই কথা বলবো বাবার সঙ্গে। জোর করে তো কিছু হয় না, ভালো লাভ করে দিয়েছো, বাবা এবার ঠিক রাজি হয়ে যাবে। গোপু আচমকা টেনে নিল ফুলু রানীকে, চোখ বড় বড় করে বলল, জানো তো, তোমাকে না ওই অস্কার না কি যেন একটা পুরস্কার আছে, ওটাই দেওয়া উচিত। এখনো অভিনয়। আমি সকালে আমাদের বাড়িতে গিয়ে জানলার ধারে দাঁড়িয়ে সবটা শুনেছি, তোমাদের সমস্ত কথা শুনেছি, আর আমার ডিভোর্স চাই না। গোপুকে সরিয়ে দিয়ে গম্ভীর মুখে ফুলু রানী বলল, কিন্তু আমি চাই, যা কিছু হয়েছে সব আমার জন্যই হয়েছে। ধরতে গেলে আমি আমার বাবা তোমার বাবাকে দিয়ে সব কিছু করিয়েছি, তার কারণ তোমাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে তুমি আমাকে ভালোবাসতে পারোনি, শুধু টাকার লোভে বিয়েটা করেছিলে। আর ভালোবাসাহীন সম্পর্ক রাখার কোনো মানে হয় না। তুমি উকিলের সঙ্গে কথা বলো, বাবাকে বোঝানোর দায়িত্ব আমার। নিমেষে মুখ শুকিয়ে গেল গোপুর, আলগা হয়ে গেল ফুলু রানী। কোন রকমে গোপু বলল, বিশ্বাস করো, এখন আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। এই 1 বছরে আমি অনেক পাল্টে গেছি। তোমার জন্য আমার জীবনটাই পাল্টে গেছে। তুমি আমার লক্ষ্মী, তুমি আমার পরিবারের সবার মুখে হাসি ফুটিয়েছ, আর তোমাকে না ভালোবেসে পারি? প্লিজ আর ডিভোর্সের কথাটা তুলো না। সত্যি এটা শুনলে নিজেকে কেমন অপরাধী মনে হয়। বেমক্কা হাসিতে ফেটে পড়ল ফুলু রানী। এই পাগলা তো দেখছি কোনটা অভিনয় আর কোনটা বাস্তব ঠিকমতো বুঝতেই পারে না। আরে এখন অভিনয় করছিল, তোমার ভালোবাসা পাওয়ার জন্যই তো এত নাটক। আর তোমাকেই ছেড়ে দেব? সবকিছু যখন ভালোভাবে হয়েই গেল, আমার কিন্তু একটা শেষ শর্ত আছে। উফ, আরো শর্ত? এই তোমরা বাপ বেটিতে আমাকে পাগল করে দেবে দেখছি। এটাই লাস্ট। এখন থেকে তুমি আর ঘর জামাই থাকবে না। খুব খারাপ লাগে শুনতে, লোকেও কত আজে বাজে কথা বলে বলো তো, আমার একদম ভাল লাগে না। শোনো না, এবার আমি ঘর বউ হব। বাবাকে আমি বলে দিয়েছি, এখন তো তোমার টাকা হয়েছে, সুন্দর করে একটা ঘর সাজাবে। তারপর একদিন ঘটা করে সবার সামনে দিয়ে আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে। কি পারবে না? খুব পারবো। তুমি চাইলে আমি এখন সব পারবো, সমস্ত কিছু। আনন্দে ফুলু রানীকে জড়িয়ে ধরল গোপু। ফুলু রানী এবার আর বাধা দিল না। FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন
সুজিত বসাকের লেখা ঘর জামাই। গল্পের কথক অর্পণ, রবিন সুদীপ্ত, চারুলতা গোপা, গজু তমজিৎ, খোকন অনির্বাণ, গোপু অরিজিৎ, ফুলু বিহু, বিল্লমঙ্গল উজ্জ্বল, কালু আত্রেয়, মন্টু অমরজিৎ, কল্যাণ অর্ণব, নিত্য রাজীব। গল্পের সূত্রধার সৌমি। শুনলেন গল্প স্বল্প। শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।